আমার বিয়ে হয়েছে, খুব বেশি দিন হয়নি, কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্কটা তেমন ভালো না। বিয়ের রাত থেকে উনি আমাকে যতবার কাছে নিয়েছে তা শুধু শারীরিক চাহিদার জন্য। এর বাইরে উনি আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আমাদের বিয়ে হয়েছে পারিবারিক সূত্রে। আমার স্বামী আমাদের পরিচিত ছিল, কিন্তু ওনারা ঢাকায় থাকার কারণে তেমন কোনো যোগাযোগ ছিল না। আমার শাশুড়ি মালবিকা দেবী কিছুদিন আগে আমাদের গ্রামে বেড়াতে আসেন এবং সেখানে আমাকে দেখে তার পছন্দ হয়। এরপরই বিয়ের প্রস্তাব পাঠান। আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি, আর আমি সবেমাত্র দ্বাদশ শ্রেণীতে পড়ি। পাত্রের তুলনায় আমি অনেক ছোট, কিন্তু পাত্র যে যোগ্য এবং তার আর্থিক অবস্থা ভালো তাই আমার পরিবারও অমত করেনি। বিয়ের আগে আমি আমার স্বামীকে দেখিনি, আমার স্বামীও আমাকে দেখতে আসেনি। বিষয়টা নিয়ে আমি একটু আপত্তি জানালে আমার মা বাবা, বিশেষ করে আমার মা স্নেহলতা, বলেছিল ছেলে হয়তো মায়ের কথা শুনে, তাই মায়ের পছন্দের বাইরে বিয়ে করবে না। মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করবে, এজন্যই হয়তো আলাদা করে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। আমি বললাম, মা, তবুও তো উনার মত আছে কি না? আর উনি তো শহরে থেকে বড় হয়েছেন, আর আমি গ্রামে, একটু দ্বিমত থাকতেই পারে, ওনার সাথে কথা বললে হয়তো ভালো হতো। মা একটু রাগ হয়ে বললেন, তোদের থাকতে তো ছেলের মা সব জানাতো, আর বিয়ের ব্যাপারে তোর এত নাক গলাতে হবে না। এত ভালো পাত্র পাচ্ছিস, তবুও মনে এত দ্বিধা কেন? মায়ের কথাটা শুনে তখন খুব খারাপ লেগেছিল। হয়তো আমি ওনার যোগ্য নই, কিন্তু তবুও তো আমার একটা মতের মূল্য দেওয়া উচিত। তবু মা বাবার কথাটাকে মেনে নিয়েছিলাম, তারা যা বলেছিল তাই করেছি। বিয়ের দিন যখন বরকে প্রথম দেখি তখন মনটা বেশ আনন্দে নেচে উঠেছিল, কারণ আমি শুধু মা বাবার কথা শুনেই ঢুকিনি, আমি ওনাকে দেখে চোখ সরাতে পারছিলাম না। এত সুন্দর ছেলে আমার স্বামী হবে ভেবে ব্যাকুল হয়ে যাচ্ছিলাম, কিন্তু সে খুশি আমার বেশিক্ষণ টিকল না। বাসর রাতে আমার বর প্রথমে এসে আমাকে বলেছিল, তোমার মতো মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। মা পছন্দ করেছে, আর মায়ের অসুস্থতার জন্য শুধু তোমাকে বিয়ে করেছি। কথাটা শুনে খুব খারাপ লাগলো, মুখ ফুটে কোনো জবাব দিতে পারলাম না। কষ্ট হতে লাগলো খুব, চোখে এক ফোঁটা শিশির বিন্দু নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত তখন 2টো, খেয়াল করলাম কেউ আমার শরীরের নরম মাংসে হাত বোলাচ্ছে। আমি চিৎকার দিয়ে উঠতে নিতেই আমার মুখটা চেপে ধরল। আধার আলোতে আমি চোখ মেলে দেখতে লাগলাম, এটা কে? খেয়াল করে দেখলাম এটা আমার স্বামী। বুঝে ওঠার আগেই উনি আমাকে একের পর এক স্পর্শ করতে লাগলেন। কেন জানি না, সেই স্পর্শটা আমার শরীরে কাটার মতো লাগছিল। শারীরিক সেই সময়টায় আমার স্বামী আমাকে বেশ কয়েকবার জান ভালোবাসি তোমায় এ কথাটা বলেছে। যখন শারীরিক চাহিদা শেষ হয়ে গেল তখন সে আমাকে রেখে চলে গেল। একেই বুঝি স্বামীর ভালোবাসা বলে? বয়সটা খুব বেশি না আমার, তবে হাজারখানিক স্বপ্ন নিয়ে এ বাড়িতে ঢুকেছিলাম। কি চেয়েছি আর কি হচ্ছে? উনি আমার সাথে তেমন কোনো কথা বলেন না, শুধু রাতের ওই সময়টুকুতে বলে, জান ভালোবাসি তোমায়। এছাড়া ওনার মুখে ভালোবাসি শব্দটা উচ্চারণ করতে দেখিনি। মা বাবাকে সবটা বলার সাহস হলো না, কারণ তারা কষ্ট পাবে। বেশ কিছুদিন পর খেয়াল করলাম আমার স্বামীর অনেক বাজে নেশাও রয়েছে, সেই সাথে প্রধান ছিল মেয়ের নেশা। টাকা পয়সার অভাব আমার স্বামীর নেই। আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন অনেক আগেই, আমার শাশুড়িই সব কিছু সামলিয়েছেন। এরপর আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি মালবিকা দেবীকে বললাম, মা, আপনি আপনার ছেলের সব বাজে নেশার কথা জানতেন, বিয়ের আগে একটু বলতে পারতেন। আমি কিভাবে এসব সহ্য করব? আপনি বলুন, এক এক দিন এক এক মেয়ের সাথে থাকে, কিছু বললেই গায়ে হাত তোলে। আমাকে আপনি বলেন কি করব? আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, প্রথম যেদিন দেখেছিলাম তখন বুঝেছিলাম তুই অনেক বুদ্ধিমতী মেয়ে। সংসার ব্যবসা সামলাতে গিয়ে আমার রিভুকে বেশি সময় দিতে পারিনি। আমার স্বামীর নাম রিভু আর আমার নাম শ্রাবণী। কখন যে রিভু বিগড়ে গিয়েছে বুঝতে পারিনি। কাজের মানুষের কাছে বড় হয়েছে, তাই ওর খেয়ালটা আমি নিতে পারিনি। আর বুঝতে যখন পেরেছি সেটা অনেক সময় পার হয়ে যাওয়ার পর। তখন আমার করার কিছু ছিল না। মা, আমাকে ক্ষমা করে দিও। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। ভেবেছিলাম বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি। তুমি একটু বোঝাও, তোমার সংসার তুমি গুছিয়ে নাও। মায়ের কথাগুলো শোনার পর আর কিছু বলতে মন চাইল না। কত সহজ করে উনি বলে দিলেন আমার সংসার আমি গুছিয়ে নিতে, অথচ কাকে নিয়ে সংসার গুছাবো?
যে কিনা আমাকে ভালোবাসে না, শারীরিক চাহিদার বাইরে কিছু ভাবতেই পারে না, আর মদ সিগারেটের নেশার সাথেও মেয়ের নেশা আছে। মনটা ভেঙে গেল। আমি আমার মাকে বলার পরও আমার মা স্নেহলতা বলল, দেখ মা, মেয়েদের বিয়ে একবারেই হয়, তুই আর অহেতুক ঝগড়া করিস না, মানিয়ে নিয়ে মান নিয়ে সংসার করতে হয়। আমরাও মানিয়ে সংসার করেছি। মায়ের কথাগুলো শুনেও আজকে নিজেকে বেশ পরগাছা মনে হতে লাগলো। কেউ আমার মনের কথাটা ভাবল না, আমার পরিস্থিতিটা চিন্তা করল না, যে যার মতো করে বলে দিল। বুঝে গিয়েছি অহেতুক সুখের স্বপ্ন দেখে লাভ নেই, এই স্বপ্ন আর আমার কপালে টিকবে না। প্রতি রাতে একই ঘটনা, একই কাজ, খুব কষ্ট হলেও সহ্য করে নিতে হবে। হঠাৎ সেদিন আমার পিরিয়ড হয়েছিল। আমি খেয়াল করলাম আমার স্বামী নেশা করে ঘরে ফিরেছে। আমি আমার স্বামীকে ধরে ঘরে ঢুকালাম, খাবার দিতে চাইলাম। তিনি খাবার খাবেন না বলে দিলেন। আমারও আর খেতে মন চাইল না, না খেয়েই শুয়ে পড়লাম। খানিকক্ষণ পর ওনার স্পর্শ অনুভব করলাম। ওনাকে প্রথমে বললাম, আমার তো এখন পিরিয়ড চলছে, দয়া করে এই সময়টায় আমাকে কষ্ট দেবেন না, এমনিতেও আমার অনেক কষ্ট হয়। উনি আমার কথায় কোনো সাড়া না দিয়ে ওনার মতো যা করার করে নিলেন। আমার সেদিন মনে হয়েছিল কলিজাটা ফেটে যাচ্ছে। স্বামীরা বুঝি এমন হয়? তখন ওনার মুখে ভালোবাসি শব্দটা আমাকে শুধু যন্ত্রণাই দিল। অমানসিক এক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সারা রাত পার করলাম। সকালে ওঠার শক্তি পাচ্ছিলাম না। কোনো রকমে উঠে কাপড় চেঞ্জ করলাম। মনে মনে কষ্ট পেতে লাগলাম, কাকে বলবো আমি এসব কথা? কাকে বলবো আমি? আমার স্বামীর কাছে প্রতিদিন রেপ হচ্ছে। আইন তো এমন কথা বিশ্বাস করবে না। সবাই বলবে নিজের স্বামী চাইবে না তো কে চাইবে? কিন্তু আমার মানসিক অবস্থাটা বুঝতে চাইবে না। নিজেকে আজ বেশ অসহায় লাগছে। এসব অত্যাচার সহ্য করতে পারছি না আর। একবার মনে হচ্ছিল নিজেকে শেষ করে দিই, কিন্তু সে সাহসটা আর পেলাম না। কয়েকদিন পর একটা বিষয় জানতে পেরে কষ্টে বুক ফেটে গেল। আমার বাবা মা টাকার লোভে পড়ে ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিল। হায় রে সমাজ! এ সমাজে মানুষ শুধু টাকাটাই দেখে, ভালো মানুষ ও মানসিকতা আর কেউ দেখে না। আজকে নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই যেন পাপ মনে হতে লাগলো। কারণ আমি জানতে পারি আমার স্বামী এর আগে একটা বিয়ে করেছে, আর সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। কে বা থাকবে এমন মানুষের সাথে? আমি তো কষ্ট সহ্য করে বাধ্য হয়ে থাকছি। আমার ভেতরের কষ্টটা বোঝার মতো ক্ষমতা কারও নেই। আমার বাবা মা অর্থের লোভে পড়ে ছেলের খবরও ঠিক করে নেয়নি। আজকে আমার মতো অসহায় আর কেউ আছে বলে মনে হচ্ছে না। ইচ্ছা করছিল শাশুড়ি মালবিকা দেবীকে জিজ্ঞেস করি কেন উনি সবটা লুকিয়েছেন, কিন্তু জিজ্ঞেস করলেই বা কি হবে? উনি ওনার মতোই মন গড়া কয়েকটা জবাব দেবে আর বলবে মানিয়ে গুছিয়ে নিতে। আর আমার মাকেও বলবে বিয়ে তো হয়েই গিয়েছে, এখন আর ঝামেলা করিস না, মানিয়ে নে। আমরাও তো মানিয়ে নিয়েছি। কেউ আমার মনের দিকটা ভাববে না। তাই ওদের এসব ভিত্তিহীন নীতি কথা শুনে কাউকে কিছু বলার মতো রুচি জাগল না। সেদিনও সব দিনের মতোই ঘরে বসেছিলাম। সারা দিন একা ঘরে বসে থাকা ছাড়া আর কোনো কাজ আমার নেই। নিজেকে খুব বন্দি পাখির মতো মনে হয়। মনে হয় খাঁচার ভেতর থেকে উড়বার জন্য ছটফট করছি। ঠিক এ সময় খেয়াল করলাম রিভু এসেছে, সাথে একটা মেয়েও এসেছে। মেয়েটিকে বেশ অন্তরঙ্গভাবে ধরে আছে। মেয়েটির সাথে এরকম অন্তরঙ্গভাবে দেখে মনটা বেশ অশান্ত হয়ে গেল। নিজেকে কেন জানি না সামলাতে পারলাম না। রিভুর কাছে গিয়ে বললাম, আপনি এত রাতে বাড়ি ফিরেছেন সাথে একটা অন্য মেয়ে নিয়ে? লজ্জা করল না ঘরে বউ রেখে অন্য মেয়েকে ঘরে তুলতে? রাতের পর রাত নেশা করে বাড়ি ফিরেন, কাপুরুষের মতো ঘরে এসে বউয়ের গায়ে হাত তোলেন, সাথে পরনারী নিয়ে ঘরে ফিরেন। আপনি কি মানুষ? পাশ থেকে মেয়েটা মানে তন্নি রিভুর দিকে তাকিয়ে বলল, এ মেয়েকে আর এভাবে কথা বলছে কেন? আমাকে ইনসাল্ট করে কথা বলছে আর তুমি চুপ করে আছো? এরকম কথা শোনানোর জন্য তুমি আমাকে নিয়ে এসেছ? এরকম জানলে আমি তোমার সাথে আসতামই না। আমি চলে যাচ্ছি। রিভু মেয়েটার দিকে তাকিয়ে বলল, ও আমাদের বাসার কাজের মেয়ে, মা গ্রাম থেকে নিয়ে এসেছে। ওর মাথায়ও সমস্যা আছে, মাইন্ড করো না প্লিজ। মেয়েটা অবাক হয়ে রিভুকে বলল, একটা কাজের মেয়ের এত বড় স্পর্ধা? কি করে হয় এভাবে কথা বলার? আরে বলো না, মায়ের লাইফে একদম মাথায় চড়ে বসেছে। গায়ে খ্যাত মেয়ে মায়ের লাইফে আমাকে স্বামী করে বাবার স্বপ্ন দেখছে। তুমি ওর কথা সিরিয়াসলি নিও না। মেয়েটা আমার দিকে তাকালো, তারপর একটু মুখটা বিকৃত করে বলল,
সাহস কি করে হয় এভাবে কথা বলার? কাজের মেয়ের মতো থাক। আমি কাজের মেয়ে মুই, জেনে উল্টাপাল্টা কথা বলতে লজ্জা লাগছে না? আপনাদের মতো নিকৃষ্ট মেয়েদের জন্যই সমাজের এই হাল। লজ্জা লাগে না একটা পরপুরুষের সাথে বৈবাহিক সম্পর্কের বাইরে মেলামেশা করতে, তার বিছানায় চলে আসতে? নিজেকে কতটা নিচে নামাবেন? কি বলতে চাচ্ছ তুমি, বেয়াদব মেয়ে? গাইয়া ভূত, তুমি কি বুঝবা আধুনিক যুগের চালচলন? বড় তো হয়েছে গ্রামে থেকে। আমি একটু হেসে জবাব দিলাম, ভাগ্যের শহরে থেকে বড় হইনি। শহরে থেকে বড় হলে হয়তো নিজের সম্মান কি করে পরপুরুষের হাতে বিলিয়ে দিতে হয় খুব ভালো করেই বুঝে যেতাম। নির্লজ্জ বেহায়াপনা শিখে যেতাম, আধুনিকতার নাম নিয়ে নোংরামি করে বেড়াতাম। ভাগ্যিস আমি স্মার্ট না। শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো বেশ ধরে নাইট ক্লাবে যাওয়া আর বউ থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ঢলাঢলি করা যদি স্মার্টনেস হয়, তাহলে এমন স্মার্ট আমি না। তার জন্য শুকরিয়া আদায় করি। মেয়েটা তন্বী আমার কথা শুনে আরও রেগে গেল। বোঝাই যাচ্ছিল কথাগুলো মেয়েটার গায়ে লাগছে। রেগে গিয়ে আমার ওপর হাত তুলতে নিল। গায়ে হাত দেওয়ার জন্য আমি তার হাতটা ধরে মোচড় দিয়ে বললাম, ভুলেও এই কাজ করার সাহস দেখাবেন না। আমি কোনো অযৌক্তিক কথা বলিনি যে আপনি গায়ে হাত তুলবেন আর আমি মেনে নেব। হাতটা একদম ভেঙে দেব। গ্রামে থেকে বড় হয়েছি, এর আগে অনেক গাছের ডালপালা ভেঙেছি। এমন কোমল হাত ভাঙতে বেশিক্ষণ লাগবে না। ভুলেও গায়ে হাত তোলার দুঃসাহস দেখাবেন না। খেয়াল করলাম মেয়েটা আমার কথা শুনে বেশ রাগান্বিত হলো। কোনো রকমে আমার হাত থেকে ওনার হাতটা ছাড়িয়ে নিয়ে রিভুকে বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছ? আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। রিভু আমার দিকে তাকালো। রিভুর চোখ রাগে রক্তলাল হয়ে আছে। আমার দিকে তাকিয়ে আমাকে কষিয়ে একটা চড় মেরে বলল, সাহস কি করে হয় তোমার ওর সাথে এমন আচরণ করার? আর বের হও রুম থেকে। ও বলে আমার গলা ধরে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। যে জায়গায় নিজের স্বামী ঠিক না, সেই জায়গায় আর কথা বলতে মন চাচ্ছিল না। কোনো রকমে উঠলাম। খেয়াল করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিল। কি যে কষ্ট হচ্ছিল তখন বলে বোঝাতে পারবো না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, তবুও নিজেকে সামলে নিয়ে পাশের রুমে গেলাম। হায়রে কপাল আমার, যে ভালোবাসাটা পাওয়ার অধিকার ছিল সে ভালোবাসা পাচ্ছে অন্য একটা মেয়ে। আমাকে দিব্যি আমার চিন্তা রেখে ব্যবসা করছে। আমাকে নিয়ে ভাবার মতো কারো সময় নেই। এত টাকা তো আমি চাইনি। কোনো মেয়ে তার স্বামীর ভাগ কাউকে দেবে না। আর আমার কি পোড়া কপাল, নিজের চোখের সামনে এত কিছু করছে, বলতেও পারছি না। সবটা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। আজকে বড্ড অসহায় লাগছে। আমার মাকে ফোন দিলে সে একই নীতিবাক্য শোনায়। আর কত সহ্য করব আমি? অসহায়ত্বের মতো কতটা তীব্র হলে এমন লাগে আজকে বুঝতে পারছি। প্রয়োজনের অতিরিক্ত টাকা মানুষকে সব দিতে পারলেও ভালোবাসাটা দিতে পারে না। ভালোবাসার জন্য দরকার সুন্দর একটা মানসিকতা, যা সবার হয় না। মেয়েটার সাথে যতক্ষণ ওই রুমে ছিল আমার বুকে ততক্ষণ একটা অজানা ঝড় বয়ে চলছিল। যন্ত্রণা আমাকে গ্রাস করছিল। কোনোভাবেই মানতে পারছিলাম না, নিজেকে সামলাতেও পারছিলাম না। এটা সহ্য করার মতো না। কেন জানি না হুট করে আমার মধ্যে এক অজানা সাহস জাগলো প্রতিবাদ করার। আমি মনের সাহস জুগে দরজা ধাক্কাতে লাগলাম। খানিকক্ষণ পর রিভু দরজা খুলল। আমাকে দেখে রিভুর রাগটা আরও দ্বিগুণ হলো। আমি রিভুকে চিৎকার করে বললাম, আমি আপনার স্ত্রী, আমাকে রেখে আপনি এমন কাজ করতে পারেন না। কোনো মেয়ে এটা সহ্য করবে না। আপনি শুধু শুধু কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? বিয়ে করতে না চাইলে বিয়ের আগে বলতেন। আমাকে কেন এভাবে বিয়ে করে কষ্ট দিচ্ছেন? অমানুষের মতো এসব করে লজ্জা লাগছে না আপনার? একটা নারীর মন নিয়ে খেলছেন। আপনার তো লজ্জা হওয়া দরকার। বউ রেখে পরনারীর সাথে রাত কাটান। কাপড়। সব কথা শুনে রিভুর রাগের মাত্রা আরও বেড়ে গেল। আমার চুলগুলো ধরে আছড়ে ফেলে দিয়ে বলল, অনেক বেশি বলে ফেলেছিস, না জেনে অনেক কথা বলেছিস। আরেকবার দরজা ধাক্কা দিলে বুঝবি, বলে দরজা লাগিয়ে দিল। আমার ভেতরে ঝড়টা আরও বাড়তে লাগলো। আমি পুনরায় দরজা ধাক্কা দিতে লাগলাম। এবার দরজা খুলল ওই মেয়েটা, তন্নি। আমাকে বলল, সমস্যা কি তোর? আমার সমস্যা মানে? ভদ্র ভাষায় কথা বলুন। সেন্স নেই তোর? এখানে একটা ছেলে আর একটা মেয়ে দরজা লাগিয়ে প্রাইভেট টাইম পাস করছে, আর তুই এভাবে চিল্লাচ্ছিস? লজ্জা নাই তোর? তোর যে এত মর্যাদা, ঘৃণা নাই তোর? আমাকে লজ্জা ঘৃণার চ্যাপ্টার পড়াতে হবে না। লজ্জা তো হওয়া দরকার আপনার। আপনি জানেন যে রিভুর বউ আছে, জেনেও কিভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। প্রাইভেট টাইম পাস করছেন নাকি বেহায়াপনা করছেন? একটু ভেবে দেখুন। বেহায়াপনা করবেন আর কেউ প্রতিবাদ করলে তাকে জ্ঞান দেবেন? বেশ্যা মেয়ের মতো চলাফেরা করে আধুনিকতার দোহাই দেন? আপনার লজ্জা লাগে না? এটা বলার পর মেয়েটা তন্নি বেশ রেগে রিভুকে বলল, আমি আর এখানে থাকব না।
এ কোন মেয়েকে গ্রাম থেকে ধাড়া করে নিয়ে এসেছো আমাকে অপমান করার জন্য? রিভু মেয়েটার কথা শুনে দরজার সামনে এসে আমাকে বলল, তুই যাবি নাকি এভাবে অশান্তি করবি? আমি অশান্তি করছি? অশান্তি তো করছেন আপনি। এর আগেও একটা বিয়ে করেছেন, বউ রেখে চলে গিয়েছে। এখন আমাকে বিয়ে করে নষ্টামি করছেন অন্য মেয়ের সাথে। আপনার মতো অমানুষ কেউ আছে বলে মনে হয় না। আগের বউটা চলে গিয়েছে, বেঁচে গিয়েছে, আর আমি তো বেঁচে থেকেও মরে আছি। আমার এ কথাটা শোনার পর রিভুর রাগের পরিমাণ ত্রিপুল হতে লাগলো। আমাকে বলল, এখান থেকে যা। আমিও বেশ জোরালো গলায় বললাম, যাব না। কি করবেন? এই মেয়েকে বিদায় না করলে যাব না। একের পর এক তর্ক হতে লাগলো। তর্কের এক পর্যায়ে রিভু আমাকে কষিয়ে চড় দিতে নিল। আমি এবারে রিভুর হাত ধরে বললাম, অনেক সহ্য করেছি। সোহের মাথা অতিক্রম করলে আমিও আর সহ্য করব না। আমি বোকা না, নিজের অধিকার আদায় কিভাবে করতে হয় আমি জানি। আপনার আগের বউয়ের মতো অবলা না আমি। আগেরটা পালিয়ে গিয়েছে বলে আমি আপনার মার খাওয়ার পাত্রী না যে পালিয়ে যাব, সেটা ভাববেন না। বউকে সম্মান দিতে পারবেন না তো বিয়ে কেন করেছেন? কাপড়ের মতো আচরণ করেন, আবার মেয়েদের গায়ে হাত তুলে নিজের পুরুষত্ব ফলাতে চান। আপনার আগের বউ পালিয়ে গিয়ে ভালোই করেছে, কারণ আপনার মতো কাপুরুষের সাথে থাকার চেয়ে পালিয়ে যাওয়া অনেক ভালো। আমি তো বাধ্য হয়ে আপনার কাছে থাকছি। আরও কিছু বলতে নিতেই ঠিক এই মুহূর্তে রিভু আমার হাত থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে জোরে একটা চড় দিল। আমি চড়টা খাওয়ার পর ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি বেশ গম্ভীর হয়ে গেছেন আমার এই কথাগুলো শুনে, আর আমাকে চড়টা দেওয়ার পর কেমন জানি দম নিয়ে বসে পড়লেন। খেয়াল করলাম কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়লেন। আমি বুঝতে পারছিলাম না রিভুর কি হলো। মুহূর্তের মধ্যে রিভু জ্ঞান হারিয়ে ফেললেন। আমার কলিজার পানি যেন শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ কি এমন হলো যে রিভু এভাবে জ্ঞান হারালেন? আমি রিভুকে ধরে ডাকতে লাগলাম। রিভুর কোনো সাড়া নেই। আমি পানি এনে রিভুর মুখে ঝাপটা দিতে লাগলাম, তবুও ফিরল না। এর মধ্যে ওই রুমে থাকা মেয়েটা তন্নি চলে গেল। বাড়িতে শুধু আমি একা। আমার শাশুড়ি মা বাইরে। এখন কি করব কোনোভাবে বুঝতে পারছিলাম না। অনেকটা অসহায়ের মতো নিজেকে মনে হলো। আমার কোনো আলাদা মোবাইলও নেই যে কাউকে কল দেব। আমার শরীরটা বেশ কাঁপতে লাগলো। কোনোভাবেই রিভুর জ্ঞান ফিরছিল না। আমি কোনো দিশা না পেয়ে রিভুর মোবাইলটা খুঁজতে লাগলাম। রিভুর মোবাইলটা দেখলাম ওয়ার্ড্রোবের উপর পড়ে আছে। মোবাইলটা কাঁপা কাঁপা হাতে নিলাম। এর আগে কখনো ওনার মোবাইল আমি হাতে নেইনি। যতবার মায়ের সাথে কথা বলেছি সেটা শাশুড়ি মায়ের ফোন দিয়ে, তাই মোবাইলটা নিতেও আমার বেশ ভয় লাগছে। তবুও সাহস করে মোবাইলটা হাতে নিলাম। মোবাইলটা অন করার সাথে সাথেই লক স্ক্রিনে একটা মেয়ের ছবি ভেসে উঠল। বেশ সুন্দরী, পরিপাটি একটা মেয়ে। মনের মধ্যে প্রশ্ন জাগল, এ মেয়েটা কে? হতে পারে কোনো বাইরের মেয়ে। ওনার জীবনে তো এর মেয়ের অভাব নেই। এসব ভেবে লাভ নেই। কিন্তু মোবাইলটা লক করা, খুলব কিভাবে? মাথায় যেন কিছুই ঢুকছে না। একের পর এক চেষ্টা করে যেতে লাগলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। হুট করে মনে হলো মোবাইলে তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তাই তাড়াহুড়ো করে ওনার কাছে গেলাম। ওনার হাতটা ধরতেই মোবাইলের লকটা খুলে গেল। লকটা খোলার সাথে সাথেই খেয়াল করলাম ওই মেয়েটার আর একটা ছবি। আমি বেশ চমকালাম। এটা কোন মেয়ে, আর এই মেয়ের ছবি ওনার ফোনে কেন? 7-5 ভাবার সময় এখন না, তাই 7-5 না ভেবে আমি আমার শাশুড়ি মালবিকা দেবীকে কল দিলাম। শাশুড়ি মাকে সবটা খুলে বললাম। আমার শাশুড়ি মা বললেন, জেনে এত কিছু না বললেও পারতে। আমি ডাক্তার অনিন্দ সুন্দরকে ফোন দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে। তুমি ওকে পানির ঝাপটা দিতে থাকো, দেখো জ্ঞান ফেরে কিনা। বলে উনি ফোনটা কেটে দিলেন। আমার শাশুড়ি মা ফোনটা কাটার পর আমি ওনার শরীরে হাত দিয়ে খেয়াল করলাম ওনার শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ওনার শরীরটা মালিশ করতে লাগলাম। খানিকের মধ্যে ডাক্তার অনিন্দ সুন্দর চলে আসলেন। ডাক্তার রিভুকে দেখে বললেন, রোগীর অবস্থা তো তেমন ভালো মনে হচ্ছে না, রোগীকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। কথাটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। মনে মনে নিজেকে বেশ অপরাধী মনে হতে লাগলো। কেন জানি না মনে হতে লাগলো এসবের জন্য আমি দায়ী। আমার উচিত হয়নি ওনাকে এভাবে কথা বলা। আজকে ওনার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এর মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসলো। ওনাকে নিয়ে হাসপাতালে গেলাম। আমার শাশুড়ি মা রিভুর এমন অবস্থা শুনে বেশ স্তব্ধ হয়ে গেলেন। ফোনটা কেটে দিলেন। আমি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গেলাম। রিভুকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। আমার মনটা বেশ ছটফট করতে লাগলো। এতটা বাড়াবাড়ি আমার করা উচিত হয়নি,
কিন্তু কেন উনি এভাবে জ্ঞান হারালেন আমার মাথায় সেটাও আসছে না। খানিকক্ষণ পর ডাক্তার অনিন্দ সুন্দর এসে বললেন, রোগীর ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে, এক সাইড অব হয়ে গিয়েছে, প্রচণ্ড মানসিক আঘাতে এমন হয়েছে। জ্ঞান ফিরতে আরও কিছুক্ষণ সময় লাগবে, আর হাঁটাচলা তেমন করতে পারবে না, কথাও বলতে পারবে না। থেরাপি এক্সারসাইজ করলে হয়তো ঠিক হতে পারে, তবে সেটাও সময় সাপেক্ষ। আপনার শাশুড়িকে জিজ্ঞেস করেন তিনি কোথায়, এসে ওনাকে সবটা বুঝিয়ে বলা হয়েছিল এর আগে, তবুও কেন সতর্ক হয়নি? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এর আগেও বলা হয়েছিল? মানে এর আগে ওনার এরকম অ্যাটাক হয়েছিল, তখনই ওনাকে না করে দেওয়া হয়েছিল যে কোনো রকম উত্তেজিত যেন না করা হয়। তবে ওনাকে এভাবে কী বিষয়ে উত্তেজিত করলো সেটা জানা দরকার। আপনার শাশুড়ি কোথায়? মা জ্যামে আটকে আছে, কাছাকাছি চলে এসেছি। এর আগে কি জন্য এমন হয়েছিল আমাকে বলুন প্লিজ। সেটা আপনি আপনার শাশুড়ির কাছ থেকে জেনে নেবেন। আপাতত কিছু টাকা অ্যাকাউন্টে জমা দিতে হবে, সেটার ব্যবস্থা করুন। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার হাতে তো এখন এত টাকা নেই। মা আসলেই সবটা দিবেন, আপনি চিকিৎসা করতে থাকুন। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা চলতেছে, আপনার শাশুড়ি আসলে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আচ্ছা। তোর জন্য এই অবস্থার জন্য আমি দায়ী। কেন যে এমন হলো? আল্লাহ, আমার আর কত পরীক্ষা নেবেন জানি না। আমার ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভেতরটা বেশ শূন্য শূন্য লাগছে। কেন আমি এমন করতে গেলাম, এই প্রশ্নটা আমাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। চিৎকার করে কাঁদতে মন যাচ্ছে, কাঁদতে পারছি না। হুট করে খেয়াল করলাম মা এসেছেন। মাকে দেখে একটু ভরসা পেলাম, দৌড়ে মায়ের কাছে গেলাম। মা, ডাক্তার সাহেব বলেছে আপনাকে দ্রুত ওনার সাথে যোগাযোগ করতে। আমি ডাক্তারের সাথে কথা বলেই এসেছি, এখন ধৈর্য ধর, অবস্থা একটু ভালো আছে, তবে আবার এক সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। এর আগে এমন হয়েছিল, অনেক চিকিৎসা থেরাপি নেওয়ার পর ভালো হয়েছিল, এখন আবার হয়েছে। কি হবে কে জানে, কে ওর দেখাশোনা করবে, আমি সেই টেনশনে আছি। মা, আপনি দেখাশোনার চিন্তা করবেন না, সেটা আমিই করতে পারবো। কিন্তু এর আগে ওনার এরকম কেন হয়েছিল? এগুলো বলতে গেলে রাত ফুরিয়ে যাবে, তবুও কথা শেষ হবে না। মা, আমি ওনার স্ত্রী, আমার জানার অধিকার অবশ্যই আছে, আপনি আমাকে বলুন। কি শুনবে মা? শুনলে কি তুমি সহ্য করতে পারবে? এত কিছু সহ্য করতে পেরেছি, আরও কঠিন কিছু হলেও পারবো। কপাল তো এমনিই ভাটা, আর কত ভাটবে। আপনি বলুন তাহলে। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, রিভু যখন ভার্সিটিতে পড়তো তখন রিভুর সাথে প্রতীক্ষা নামের এক মেয়ের রিলেশন হয়। প্রথমে ভালো বন্ধুত্ব, পরে আস্তে আস্তে সে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়। রিভুর তখন মদের নেশা ছিল না, অন্য কোনো মেয়ের নেশাও ছিল না। তখন আমার সোনার টুকরা ছেলে ছিল আমার রিভু। প্রতীক্ষার সাথে বন্ধুত্বটা আস্তে আস্তে প্রেমে গড়ায়, বেশ ভালোই কাটছিল ওদের সম্পর্ক। একদিন আমার ছেলে এসে আমাকে লাজুক মুখ করে বলল, মা, একটা কথা বলবো, রাগ করবে না তো? আমি হাসতে হাসতে উত্তর দিলাম, কি কথা? রাগ কেন করব? টাকা লাগবে? আরে মা, টাকা লাগবে না। তবে কি রে, আটকে গেলি যে? না মানে কি রে? লজ্জায় লাল হয়ে যাচ্ছিস মেয়েদের মতো। ঘটনা কি? আমার ছেলের লজ্জা মাখা মুখে উত্তর দিল, মা, আমি প্রতীক্ষাকে খুব পছন্দ করি। তুমি যদি চাও আমি ওকে বিয়ে করতে চাই। আমারও মনে মনে প্রতীক্ষাকে বেশ পছন্দ ছিল। মেয়েটা সুন্দরী ছিল আর শিক্ষিত ছিল, আচার ব্যবহার অনেক ভালো ছিল। তাই আমি ছেলের প্রস্তাবে আর কিছু বললাম না। রিভুকে হাসতে হাসতে বললাম, এতে লজ্জা পাওয়ার কি আছে? প্রতীক্ষাকে আমারও বেশ পছন্দ। কবে ওদের বাড়ি যাব আমাকে বলিস। রিভু মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, তুমি যদি চাও কালকেই যাব। ওর বাসা থেকেও অন্য জায়গায় বিয়ের প্রেশার দিচ্ছে, এজন্য যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আচ্ছা, কালকেই যাব তাহলে, ওদেরকে জানাতে বল। পরদিন সকালে আমি আর রিভু প্রতীক্ষাদের বাসায় যাই। প্রতীক্ষার মা বাবার কাছে বিয়ের প্রস্তাব রাখি। তারাও অমত করেনি, তারাও হাসি মুখে বলেছিল ছেলে মেয়ে পছন্দ করেছে, এখানে আমাদের অমতের কিছু নেই। কিছুদিনের মধ্যে প্রতীক্ষা আর রিভুর বিয়ে হয়। বেশ ভালোই কাটছিল ওদের সংসার, কোনো ঝগড়া বিবাদ কিছুই ছিল না। হাসি খুশি সুখের সংসার বলতে পারো। মায়ের কথাগুলো বলে একটু দম নিতে লাগলেন। আমি বুঝতে পারলাম না এত সুখের সংসার রেখে প্রতীক্ষা কেন চলে গেল। তার মানে প্রতীক্ষা কি পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? আমি মাকে প্রশ্ন করলাম, মা, প্রতীক্ষা কি তাহলে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল? অন্য ছেলের সাথে কি চলে গিয়েছিল? মা আবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, না,
এমন কিছুই হয়নি। তাহলে জানি না প্রতীক্ষার কি হয়েছিল, কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। প্রতীক্ষাকে 5 বছর যাবৎ পাওয়া যাচ্ছে না। বিয়ের 1 বছর পর যে কোথায় চলে গিয়েছিল বুঝতে পারিনি, জানতেও পারিনি। অনেক খোঁজ নিয়েছি, খোঁজ পাইনি। সবাই তো বলে বসলো পালিয়ে গেছে অন্য কোনো ছেলের সাথে। রিভু এখন ভাবে হয়তো প্রতীক্ষা সত্যিই পালিয়ে গিয়েছে। এরপর থেকে রিভুর বদঅভ্যাসগুলো বাড়তে থাকে। অনেকবার বিয়ের কথা বলেছি, রাজি হয়নি। প্রতীক্ষাকে কোনোভাবেই রিভু ভুলতে পারেনি। প্রতীক্ষার কথা শুনলেই রিভু রেগে যায়। প্রতীক্ষা চলে যাওয়ার পর এমন একটা অ্যাটাক হয়েছিল, আর আজকে তুমি ওকে এসব নিয়ে বেশ কথা শুনিয়েছ, তাই আবার এমন হলো। আমার ভেতরে একটা প্রশ্ন জাগলো, তাহলে প্রতীক্ষা কোথায় গেল? মনে মনে বেশ অপরাধ বোধ হলো, কারণ না জেনে ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। এমনটা করা আমার উচিত হয়নি। কথা শুনতে শুনতে ভোর হয়ে গিয়েছে। মসজিদে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমি উজু করে নামাজে দাঁড়ালাম। রবের কাছে আমার স্বামীর সুস্থতা কামনা করলাম। আমার 2 নয়নে শ্রাবণের মেঘ যেন বয়ে চলেছে। নামাজ শেষ করে এসে দেখলাম ডাক্তার অনিন্দ সুন্দর এসেছেন। ডাক্তার সাহেবকে উদ্দীপ্ত গলায় জিজ্ঞেস করলাম, তোর যে অবস্থা কেমন? ডাক্তার সাহেব স্বস্তি ভরা গলায় জবাব দিলেন, আমরা তো ভেবেছিলাম উনি হাঁটতে চলতে পারবে না, কিন্তু এটা তো ক্ষতি ওনার হয়নি। হাঁটতে চলতে পারবে, তবে কথা বলতে পারবে না। ওনার মুখের মুভমেন্টগুলো বেশি বেশি করাতে হবে, আর ওনার সামনে বেশি বেশি কথা বলতে হবে, তাহলে হয়তো কথা বলতে পারবে আবার। আর আবারও সাবধান করে দিচ্ছি, ওনাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না। আমি শান্ত সুরে জবাব দিলাম, সেটা মাথায় থাকবে। আমি কি একটু দেখা করতে পারি ওনার সাথে? হ্যাঁ পারবেন, তবে যে কোনো একজন যেতে পারবেন। আপনাদের মধ্যে কে যাবেন? আমি ভেবে একজন। কথাটা শুনে আমি থ হয়ে গেলাম। মনে হয় আমার শাশুড়ি মা যেতে চাইবেন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, মা তুমি যাও। কথাটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। দৌড়ে রিভুর কাছে চলে গেলাম। দেখলাম উনি তাকিয়ে আছেন। আমি ওনাকে ধরে কাঁদতে লাগলাম। উনি আমাকে ছাড়াতে চাইলেও আমি ওনাকে ছাড়তে চাইলাম না। ধরে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন করব না। আমি কিছু না জেনে এমন করেছি। আপনি যে সুস্থ আছেন এতে আমি খুশি। একের পর এক এসব বলতে লাগলাম। হঠাৎ করে খেয়াল করলাম রিভু আমায় চিমটি দিয়ে বসল। আমি রিভুর চিমটি খেয়ে রিভুর দিকে তাকিয়ে দেখলাম রিভু কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। হাতে ইশারা দিয়ে যেন কি বোঝাতে চাচ্ছে। অনেকক্ষণ পর বুঝতে পারলাম উনি খাতা কলম চাচ্ছেন। আমি একটা খাতা এবং কলম জোগাড় করে ওনাকে দিলাম। উনি কি একটা যেন লিখছেন। লেখার পর আমাকে দেখালেন। আমি লেখাটা দেখে বেশ লজ্জা পেয়ে বসলাম। উনি লিখেছেন, তুমি আমার উপর এভাবে হামলে পড়েছ কেন? আর যা হয়েছে তো হয়েছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এত মাফ চাইতে হবে না। আর দয়া করে আবার আমাকে ঝাপটে ধরে আমার উপর হামলে পড়ো না। আমি লজ্জায় লাল মুখ হয়ে মাথা নেড়ে বললাম, আচ্ছা। 2 দিন হাসপাতালে থাকার পর ওনাকে বাসায় নিয়ে গেলাম। ডাক্তারের কথা মতো ওনার সাথে অনেক কথা বলতে লাগলাম। বেচারা মাঝে মাঝে আমার কথা শুনে হাসে, আবার বিরক্ত হয়। কিন্তু আমার কথার ফুলঝুরি আর থামে না। উনি বিরক্ত হয়ে খাতায় লিখল, তুমি এত বকবক কেন করছো পাগলের মতো? বেশ বিরক্ত লাগছে আমার। রাগ ওঠার আগে এখান থেকে বের হও। হ্যাঁ, আপনার কথায় আমি বের হয়ে যাই আর আপনি এভাবে পড়ে থাকেন? আমি বের হওয়ার পর আপনার সেবা কে করবে শুনি? ওই দিন বাসায় যে তন্নিকে নিয়ে এসেছিলেন, যে তন্নির জন্য আমাকে ঘর থেকে বের করে ওনার সাথে থেকেছিলেন, সে তন্নি তো আপনার এই হাল দেখে চলে গিয়েছে। ওইগুলো তো চাষের টাকার জন্য। কেন আপনি এসব করবেন? আমি আপনার স্ত্রী। একজন মানুষের জন্য আপনি আরেকজনকে কষ্ট দিতে পারেন না। আর সবাই তো এক না। আর এটা ভাববেন না যে আমি চলে যাব। চলে যাওয়ার হলে এত কিছু সহ্য করতাম না। আপনি শুধু আমার থাকেন। আপনার এই অবস্থা না হলে জানতামই না আমি আপনাকে কতটা ভালোবেসেছি। আপনি যখন হাসপাতালে ছিলেন তখন উপলব্ধি করেছি যে আমি আপনাকে মনের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছি। আর শুনেন, আজকে নাকি চকলেট ডে, তাই আপনার জন্য চকলেট এনেছি। উনি আবারও বিরক্তিমাখা মুখে কাগজে লিখলেন, তুমি যাও তো, আমি চকলেট খাবো না। আর পরের বার ঘরে আসলে একটা কস্টেপ নিয়ে আসবা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কস্টেপ দিয়ে কি করবেন? কাগজে লিখে জবাব দিলেন, তোমার মুখে মারব।
আমি হাসি হাসি মুখ করে বললাম, আপনি চকলেটটা না খেলে কিন্তু আমি আরও বকবক করব। জানেন তো, কলেজে আমি অনেক বকবক করতাম। আমার পাশে কেউ বসতো না আমার বকবকের জ্বালায়। কাগজের গোটা গোটা অক্ষরে হাসি হাসি মুখে লিখে জবাব দিলেন, সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আর চকলেটখানা দাও, আমি খাচ্ছি। আর তুমি এখন বিদায় হও। আমি চকলেটটা দিয়ে চোখটি বুনি দিয়ে বের হয়ে গেলাম। খানিকক্ষণ পর ওনার রুমে এসে বেশ চমকে গেলাম, কারণ উনি একটা কাগজে লিখেছেন, সরি তোমাকে এতদিন এভাবে কষ্ট দেওয়ার জন্য। তোমার সব ঠিক আছে, তবে তুমি বকবকটা একটু বেশি করো। বকবকানি আমার একদম ভালো লাগে না। আমি ওনার এই লেখাটা পড়ে এত খুশি হয়েছি যে কি বলবো। আমি খুশিতে নাচতে নাচতে বললাম, বকবক তো একটু করতেই হবে, না হলে আপনি সুস্থ হবেন না। কাগজে পুনরায় লিখলেন, তোমার মতো এরকম বকবক প্রতীক্ষাও করত। কেমনে পারো এত বকবক করতে? প্রতীক্ষার কথাটা শুনে কেন জানি না প্রতীক্ষা যে বেশ হিংসা লাগলো। হিংসার পাহাড়টা নাক ফুলে হলো। নাক ফুলাতে ফুলাতে বললাম, আপনি মনে হয় প্রতীক্ষাকে একটু বেশি ভালোবাসেন, তাই না? উত্তরে অনেক লিখলেন, সত্যি বলতে প্রতীক্ষাকে অনেক ভালোবাসি, আর আগেও বাসতাম। প্রতীক্ষা যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। আজও কোনো টাকা পয়সা নিইনি। টাকা পয়সা নিলে হয়তো ভাবতাম টাকা পয়সা নিয়ে পালিয়েছে, কিন্তু কোথায় যে গেল আজও তার হদিশ মিলল না। খুব কষ্ট হয় মাঝে মাঝে উত্তর খুঁজে না পেয়ে। আমি বুঝতে পারলাম ওনার ভেতরে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু এখন কোনোভাবে ওনাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। আমাকে যা করার করতে হবে। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমাকে কি প্রতীক্ষা ভাবা যায় না? প্রতীক্ষার মতো আমাকে ভালোবাসুন না। প্রতীক্ষার ভালোবাসার থেকে একটু ভালোবাসা তো দিতে পারেন। আমি না হয় ওইটাই নিয়ে থাকব। আমি তো আপনার স্ত্রী, আমাকে কি ভালোবাসা যায় না? কাছে রাখা যায় না? আবার কি নতুন করে সব শুরু করা যায় না? এবার উনি কথাগুলো শুনে আমাকে ছাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমি নাছোড় বান্দার মতো ধরে আছি। উনি হুট করে আমাকে চিমটি দিয়ে বসলেন। চিমটি খেয়ে আমি আহ করে বলে উঠলাম, কি ব্যাপার, চিমটি দিলেন কেন? উনি কাগজে রাগ রাগ মুখে লিখলেন, তুমি হুট করে এভাবে ঝাপটে ধরো কেন? আমি লজ্জামাখা মুখে উত্তর দিলাম, আমার মন চাইছে। আমার কথার উত্তরগুলো কিন্তু পাইনি। উনি আবার লিখলেন, সব তো শুরু করা যায়, তবে আমার যে অনেক বদ অভ্যাস সেগুলো একদিনেই ঠিক হবে না। আর প্রতীক্ষার জায়গা দিতে পারবো না। ওকে আমি যে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। ওর জায়গা না দিয়ে যতটা পারা যায় শুরু করব। আচ্ছা, উনি যে নতুন করে সব শুরু করতে রাজি হয়েছেন এটাই অনেক। আমি একটু হেসে বললাম, আমার শুধু একটা রিকোয়েস্ট, আপনি কোনো তন্নি বাসায় আনবেন না, মানে মেইন নেশাটা বাদ দিতে হবে। উনি মাথা ঝাঁকিয়ে বললেন, আচ্ছা। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এত খুশি আগে কখনো লাগেনি। আমি এখন বলতে পারবো এটা আমার ঘর, আমার সংসার। রিভুকে আবার ঝাপটে ধরে বললাম, আমি অনেক খুশি হয়েছি, আমার এতেই হবে। আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। উনি আবারও আমাকে চিমটি দিয়ে বসলেন। চিমটি খেয়ে আমি ওনাকে ছেড়ে দিলাম। উনি আবারও লিখলেন, তোমার সমস্যা কি? আর এভাবে ঝাপটে ধরো কেন? ঝাপটে ধরতে না করেছি না, হুট করে ঝাপটে ধরে দম বন্ধ করে দাও। তোমার মতো পাগল কম দেখেছি। আমি একটু কপালটা কুঁচকে কানটা ধরে জিভ কামড়ে জবাব দিলাম, জানি না কেন এমন করে ফেলি, অটো হয়ে যায়। পড়ালেখা কত দূর করেছ? এইচএসসি দেব সামনে, পরীক্ষা। এই মেয়ে, তোমার সামনে পরীক্ষা আর তুমি এখানে এভাবে সময় নষ্ট করছো? না মানে আমি তো বই নিয়ে আসিনি। উনি আবার কাগজে লিখে বললেন, মাকে গিয়ে এটা দিয়ে আসবে। কাগজটা হাতে নিয়ে দেখলাম উনি লিখেছেন, মা এসে ওর সামনে পরীক্ষা। আমি না হয় জানতাম না, তুমি তো জানতে, তাহলে বই কেন কিনে দাওনি? আজকে বই কিনে দিও। আমি দৌড়ে লেখাটা মায়ের কাছে নিয়ে গেলাম। মা লেখাটা পড়ে হাসতে হাসতে বললেন, তোর জন্য একটু পড়া পাগল ছেলে ছিল। তোমাকে দেখো পড়ার জন্য কত প্রেশার দেয়। আজকে তোমার জন্য বই যদি না কিনে আনি, দেখবে আমার ওপর রাগ করে বসবে। আমি তোমার জন্য বই কিনে আজকেই আনব। এখন তুমি রিভুর গোসলের ব্যবস্থা করো। আচ্ছা মা, আমি যাচ্ছি। এ বলে আমি রিভুর রুমে গিয়ে রিভুকে ধরে বাথরুমে নিয়ে যেতে লাগলাম। বেচারা কি বলতে চাচ্ছে। বেচারার হাতে হাতে খাতা কলম নাই, আর কিছু বলতেও পারছে না। আমি রিভুকে জোর করে ধরে গোসলখানায় এনে গোসল করাতে লাগলাম। বুঝতে পারছিলাম উনি বেশ রেগে যাচ্ছেন, তবুও গোসল করাতে লাগলাম। গোসল শেষে ওনাকে বললাম, হয়েছে, এবার রুমে যান। টয়লেটে পড়ে আর খাটের উপর কাপড় রাখা আছে, পরে নেবেন। রিভু আমার হাত থেকে তোয়ালেটা জোরে টেনে নিয়ে রুমে প্রবেশ করল। আমিও গোসলটা সেরে ফেললাম। গোসল থেকে বের হয়ে বেশ সারপ্রাইজ পেলাম।
কারণ এত অল্প সময়ে যে শাশুড়িমা বই নিয়ে আসবেন বুঝতেই পারিনি। চকচকে তকতকে বইগুলো যেন টেবিলের ওপর জল খেলছে, আর রিভু সেগুলো হাত দিয়ে দেখছে। কী যে আনন্দ লাগছে! আমি আনন্দে ছুটে রিভুকে গিয়ে আবার ছাপটে ধরে ছেড়ে দিলাম। জিভে কামড় দিয়ে কান ধরে বললাম, ভুল করে ধরে ফেলেছি, আবেগে রাগ করবে না প্লিজ। উনি মুচকি হাসি দিয়ে হাতে ইশারা করে বললেন, ঠিক আছে, আর আমাকে হাতে ইশারা করে বোঝালেন এখন যেন খেয়ে পড়তে বসি। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে দৌড়ে খাবার নিয়ে আসলাম। ওনাকে খাবার দিলাম, নিজেও খেতে বসলাম। উনি আমাকে ভালো ভালো মাছের পিস দিয়ে ইশারা করে খাবার জন্য দিলেন। আমি কত করে বললাম, আপনি খান না। উনি কথা শুনলেনই না। উনি বোঝালেন আমাকে অনেক পড়তে হবে আর খেতে হবে। খাবার পর্ব শেষ করে পড়তে বসলাম। আহা, কতদিন পর বই হাতে নিলাম। নতুন বইয়ের গন্ধ যেন আমাকে মাতাল করে দিচ্ছে। বইগুলো দেখে খুশিতে নাচতে লাগি। ঠিক এ সময় খেয়াল করলাম রিভু আমার ঘাড়ে তার ঠোঁট দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। আজকে তার স্পর্শ আমার কাছে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এই স্পর্শ পেয়ে আমি আবেগে ডুবে যাচ্ছি। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলাম। মুহূর্তের মধ্যে কী যে অনুভূতি জাগল বুঝতে পারিনি। রিভুর ভালোবাসার স্পর্শ পেয়ে ভালোবাসার সাগরে ডুবে গেলাম। শীতল অনুভূতিতে মনটা শান্ত হয়ে গেল। প্রবল ঝড় যেন সব কিছু তছনছ করে দিয়ে আবার থেমে গেল। এক ভালোবাসার বেগ আমার চোখ দিয়ে নামল। ইস, এ ভালোবাসার ছোঁয়াই তো আমি এতদিন খুঁজছিলাম। আজকে বুঝি আমার অশান্ত মন শান্ত হলো। আমি স্বস্তি পেলাম। রিভুকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলাম। আধো আধো হাতে রিভু আমার কপালে পড়ে থাকা চুল সরিয়ে একটা চুমু এঁকে দিল। মনের গহীনে থাকা সব কষ্ট যেন এক নিমিষে মিলিয়ে গেল। আমি এক আদরে লজ্জাবতী লতা হয়ে গেলাম। খানিকক্ষণ পর রিভুকে ছাড়াতে চাইলাম, কিন্তু রিভু ছাড়ল না। মনে মনে ভাবতে লাগলাম, এত ভালোবাসা আমার কপালে সইবে তো? ভাবতে ভাবতে নিশ্চুপ হয়ে গেলাম। রিভুর চিমটি খেয়ে ভাবনার ঘোর কাটল। আমি রিভুকে ছেড়ে উঠলাম আর বললাম, হুট করে চিমটি দিলেন কেন? রিভু ইশারা দিয়ে বলল, আমি এত চুপ হয়ে আছি কেন? আমি বললাম, এমনি। পরের দিন সকালে খেয়াল করলাম রিভু কোথায় জানি যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছেন? রিভু কাগজের গোটা গোটা অক্ষরে লিখলেন, আমি এখন ঠিক আছি, আমি একটু বাইরে যাচ্ছি। আর এখন আবার ঝাপটে ধরো না, আমি বাইরে থেকে এখনই চলে আসব। আর মায়ের ফোনটা হাতে রেখো, মাঝে মাঝে মেসেজ দিব, ওকে? আর তুমি এখন পড়তে বসো। এ বলে উনি চলে গেলেন। আমি পড়তে বসলাম। খানিকক্ষণ পর উনি মেসেজ দিলেন, তোমার বডি সাইজ কত? মেসেজটা দেখে কেমন জানি লাগছিল। হুট করে উনি বডি সাইজ জিজ্ঞেস করলেন কেন? আমি একটু লজ্জাও পাচ্ছিলাম। মেসেজের রিপ্লাইয়ে সাইজটা বললাম, কিন্তু কিছুটা রাগও হলো। কতটা শয়তান, কী সব জিজ্ঞেস করে। বেশ কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে দৌড়ে গেলাম। বুঝতে পারলাম উনি এসেছেন। দরজা খুলে দেখলাম উনি দাঁড়ানো, হাতে কিছু জিনিসপত্র নিয়ে। আমি সব কিছু নিজ হাতে নিয়ে ওনাকে সাথে করে রুমে ঢুকলাম আর বললাম, লজ্জা কি নাই আপনার? কী সব মেসেজ দেন? উনি হাসতে হাসতে ইশারা দিল, ব্যাগগুলো খোলো। আমি ব্যাগ খুলে দেখলাম, অবাক হয়ে গেলাম, কারণ উনি আমার জন্য অনেকগুলো জামা, ড্রেস আর শাড়ি এনেছেন। বেশ ভালোই কাটছিল আবার দিনগুলো রিভুকে নিয়ে। কিছুদিন পর হাসপাতালে যাই। হুট করে খেয়াল করলাম রিভু কথা বলতে শুরু করেছে। রিভুকে কথা বলতে দেখে আমার আনন্দের মাত্রাটা যেন বেড়ে গেল। মনে হচ্ছে খুশিতে আমার কথাই আটকে যাচ্ছে। কিছুক্ষণ চুপ হয়ে গেলাম ওর কথা শুনে। তারপর ওর হাতটা জড়িয়ে ধরে বললাম, রিভু, আপনি কথা বলছেন? আমার কানকেও বিশ্বাস করতে পারছি না, আমার খুশিতে কথা আটকে যাচ্ছে। রিভু আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে জবাব দিল, হ্যাঁ, কথা বলতে পারছি। আচ্ছা শ্রাবণী, তুমি এখন চলে যাও, বাকিটা আমি সামলে নিতে পারবো। তুমি বাসায় যাও আর পড়তে বসো। বাসায় গিয়ে পড়া শেষ করো, আমি এসে সব দেখব। ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নিয়ে যেতে। আর আমি ডাক্তারের সাথে কথা বলে খানিকক্ষণ পরেই আসছি। কিন্তু রিভুকে ছেড়ে যেতে কেন জানি না আমার একটুও ভালো লাগছে না। তাই রিভুকে বললাম, আমি থাকি না আপনার সাথে? পরে আমি সারাদিন রাত পরে কমপ্লিট করে দেব, প্লিজ থাকি। রিভু গম্ভীর গলায় জবাব দিল, তোমাকে যেতে বলেছি, তুমি যাও তো, আর বিরক্ত করো না, যা বলছি তাই করো। আমি চুপচাপ হয়ে মন খারাপ করে বললাম, আচ্ছা যাচ্ছি, তাড়াতাড়ি আসবেন কিন্তু। উনি শান্ত স্বরে বললেন, যাও, আসবো তো বলছি, এবার যাও। আমি ওই জায়গা থেকে চলে আসলাম। মাকে সবটা বললাম। মাও বেশ খুশি হলো।
মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, সব তোমার জন্য হয়েছে মা। আমি লজ্জা পেয়ে গেলাম নিজের প্রশংসা শুনে। কিছুটা লজ্জা পেয়ে ওনাকে বললাম, মা আমি এখন যাই, পড়তে বসতে হবে। এসে যদি দেখে পড়া কমপ্লিট হয়নি তাহলে আমাকে মারবে, আমি যাই। মা হাসতে হাসতে বলল, যা। আমি চলে আসলাম আমার রুমে এসে পড়তে লাগলাম, কিন্তু মনটা পড়ে রইল রিভুর কাছে। বারবার ওর কথা মনে পড়ছে। কখন যে আসবে এটা ভেবে মন আনচান করছে। ইস, কাউকে ভালোবাসলে বুঝি এমনই হয়। বেশ অস্থির লাগছে। অস্থিরতা যেন কাটছে না, পড়তেও পারছি না ঠিক করে, সময় যেন কাটছে না। অনেকক্ষণ পর রিভু আসলো। রিভুকে দেখে মনের অস্থিরতা যেন কাটল, মনের সব কষ্ট যেন দূর হলো। আমার ভেতরের বয়ে যাওয়া ঝড় যেন থেমে শীতল হয়ে গেল। আমি রিভুকে বললাম, আপনি এসেছেন, আমার আপনার জন্য মন কেমন করছিল। হ্যাঁ বসছি, যাও পরে গিয়ে। কিন্তু রিভু আসার পর থেকে কেমন জানি অস্থির ছিল। আমি বুঝতে পারলাম না রিভুর কি হলো। অনেক জিজ্ঞেস করলাম, রিভু কোনো জবাব দিল না। রিভুর জবাব না পেয়ে বেশ ব্যাহত হলাম, কিন্তু রিভু তবুও কোনো জবাব দিল না। বেশ কষ্ট লাগলো। সারাদিন এসবের মধ্যে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিভু পাশে নেই। রিভুকে খুঁজে পেলাম না কোথাও। কোথায় গেল এত সকালে? ফোন করেও পেলাম না। অনেকক্ষণ পর রিভু আসলো, সাথে একটা মেয়েকে নিয়ে। আর আমার চিনতে বাকি রইল না, এই মেয়েটাই প্রতীক্ষা। আমি রিভুকে বললাম, প্রতীক্ষাকে কোথায় পেলেন আপনি? জবাবে রিভু বলল, ওই দিন ওকে দেখে সে আমার মুখে কথা ফুটেছিল। অনেক কষ্টে ওকে খুঁজে বের করে জোর করে ধরে এনেছি। পাশে থাকা প্রতীক্ষা আমাকে দেখে বলল, এই কে রিভু? উত্তরে বলল, তোমার পরে ওকে বিয়ে করেছিলাম। প্রতীক্ষা রিভুর গালে একটা কষিয়ে চড় দিয়ে বলল, লজ্জা করে না? ঘরে বউ থাকা সত্ত্বেও আরেক বাড়ির বউকে তুলে আনো? রিভু বেশ অবাক হয়ে জিজ্ঞেস করল, আরেক বাড়ির বউ মানে? হ্যাঁ, আরেক বাড়ির বউ। আমি তো তোমাকে রেখে আরেকজনকে বিয়ে করেছি, আমার বাচ্চাও আছে। আমি আমার জায়গায় ভালো আছি, তুমিও তোমার বউকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আর আমি কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি, তার মধ্যে তুমি এ কাণ্ড করলে। আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম সেটা তো তুমি জানতে, তারপরেও এমন কাজ করতে তোমার বিয়েকে আটকালো না? দেখো, ধৈর্য সবকিছু, বিবেক না আবেগ দিয়েও হয় না। আর আমি ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, নিজের স্বামীকে সামলাও, আর আমার পিছু আসতে নিষেধ করো। আর তোমার নাম্বারটা দাও, তোমার স্বামী কোনো ঝামেলা করলে যেন তোমাকে পাই, ইনফর্ম করতে পারি। আমি নাম্বারটা দিলাম। উনি নাম্বারটা নিয়ে চলে গেলেন। আর রিভু বেশ চুপ হয়ে গেল। বুঝতে পারছি ওর অনেক কষ্ট হচ্ছে। ঘরে গিয়ে চুপ করে বসে রইল। খানিকক্ষণ পর রিভু আমাকে জড়িয়ে ধরে বলল, চলো আমরা সব শুরু করি আগের মতো। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, আমি তো শুরু করতে চাই, আপনি চাইলেই সব সম্ভব। আমি চাই আর তোমাকে ভালো রাখার চেষ্টা করব। খানিকক্ষণ পর একটা নাম্বার থেকে মেসেজ আসলো। মেসেজটা পড়ে আমার মাথাটা বেশ ঝিম ধরে গেল, কারণ মেসেজটা দিয়েছে প্রতীক্ষা। আর মেসেজটাই লেখা ছিল, আমি জানি তোমার নাম শ্রাবণী, আমি জানি তুমি আমার রিভুকে ভালো রাখবে। রিভুকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমার বিয়ের 1 বছর পরেই জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। আর বেশি দিন বাঁচব না। আমি এখন ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, বিদেশে চিকিৎসা করছি। হয়তো আর কিছুদিন বাঁচব। চেয়েছিলাম তোমার জন্য আমাকে ছাড়া ভালো থাকো, আর আমি এখন নিশ্চিত সে সেটা পারবে। ওকে এসব বললাম না, তোমরা ভালো থাকো। কালকেই দেশের বাইরে চলে যাব। কোথায় যাব সেটা অজানাই রেখে গেলাম, কারণ বললে হয়তো আবার ঝামেলা হবে তোমাদের মধ্যে। প্রতীক্ষার কথা পড়ে আমার চোখ দিয়ে অঝরে শ্রাবণের ধারা নামতে লাগলো। একটা মেয়ে কতটা ভালোবাসলে এমন করতে পারে? রিভুকে না বলে থাকতে পারলাম না। রিভুকে বলার পর রিভু বেশ কষ্ট পেল। প্রতীক্ষাকে অনেক খুঁজলো, কিন্তু প্রতীক্ষাকে আর খুঁজে পেল না। কোথায় যে গেল? তবে প্রতীক্ষা চেয়েছিল আমি আর রিভু যেন ভালো থাকি। রিভু প্রতীক্ষার জন্য আমাকে মেনে নিল। প্রতীক্ষার শূন্যতা রিভুকে মাঝে মাঝে গ্রাস করলেও আমি সেটা ভালোবাসার পাহাড় দিয়ে থামিয়ে দেই। মাসখানেক পর আমার পেটে রিভুর বাচ্চা আসে। রিভু বেশ খুশি হয়। আমার যখন 9 মাস চলে তখন আমার ঠিকানায় একটা চিঠি আর গিফট আসে। খুলে দেখে অবাক হয়ে যায়। এগুলো সব প্রতীক্ষা পাঠিয়েছে। চিঠিটা পড়ে নিজেকে সামলাতে খুব কষ্ট হচ্ছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় শ্রাবণী, তুমি যখন চিঠিটা হাতে পাবে তখন হয়তো আমি দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে যাব। তোমার বাচ্চা হবে শুনেছি। তোমার বাচ্চার জন্য আমার পক্ষ থেকে কিছু জিনিস দিয়ে গেলাম। রিভুর কিছু পছন্দের জিনিস আমার কাছে ছিল, সেগুলো আগলে রাখার দায়িত্ব তোমাকে দিলাম। আর আমার রিভুকে আগলে রেখো। সংসারটা মন দিয়ে করো, কারণ এটা যে তোমার ঘর, তোমার সংসার। আর শুনেছি মেয়ে হবে, মেয়ের নাম রেখো পরি। আশা করি আমার কথাটা রাখবে। এটি প্রতীক্ষা। আমি চিঠিটা পড়ে রিভুকে চিঠিটা দিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। রিভু চিঠিটা পড়ে কাঁদতে লাগলো।
একটা মেয়ে কতটা ভালোবাসতে পারে প্রতীক্ষাকে না দেখলে বুঝতাম না। কিছুদিন পর আমার পরী জন্ম নিল। প্রতীক্ষার কথা মতোই ওর নাম পরী রাখি। ভালোই কাটতে লাগলো আমাদের সংসার। মাঝে মাঝে প্রতীক্ষাকে বেশ মনে হয়, কতটা ভালো মানুষ বাঁচতে পারে একজনকে। আমি ওর প্রতীক্ষার দেওয়া সংসারটাকে বলতে পারি, এটা আমার ঘর, আমার সংসার। সমাপ্ত।